আমি মুখ ঢাকিয়া কাঁদিতেছিলাম। হঠাৎ আমার কানে গেল, কে গো তুমি, বসে কাঁদছ? তুমি কি হারিয়ে গেছ? পরিচিত কণ্ঠস্বর। আমি চমকিয়া মুখ তুলিয়া চাহিলাম। যাহা দেখিলাম তাহাতে হঠাৎ আমার চক্ষুকে বিশ্বাস করিতে পারিলাম না। ইহা যদি স্বপ্ন না হয়, তবে আমার সম্মুখে দাঁড়াইয়া শচীন। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌবানী নতুন গল্প শোনাতে হাজির হলাম আপনাদের কাছে। আচ্ছা, আপনারা একটি গান তো সকলেই শুনে থাকবেন, সেই যে মান্না বাবুর বিখ্যাত সেই গানটি, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। সত্যি মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, বিশেষ করে নারীদের জীবন। জীবন যে কাকে কোথায় নিয়ে ফেলবে, একমাত্র যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই বিধাতা ছাড়া আর কারো জানা নেই। আসলে সুখ জিনিসটি তো বড়ই দুষ্প্রাপ্য, সকলের ভাগ্যে তা জোটে না। আবার সুখে থেকেও অনেকে মনে করে সেটা বুঝি সুখ নয়, সুখ বুঝি অন্য কোথাও রয়েছে। সেই ভেবে সেই সুখ নামে মরীচিকার পেছনে ছুটতে ছুটতে যখন বুঝতে পারে সেটা ছিল শুধুই মরীচিকা, তখন আর করণীয় কিছুই বেঁচে থাকে না। আজ আপনাদের শোনাবো সেই রকম একজন নারীর আত্মকাহিনী। আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিনোদিনীর আত্মকথা। গল্পটি শুনেই আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। তবে আপনাদের প্রতি কিন্তু আমার একটা অভিযোগ রয়েছে। কি বলুন তো? আপনারা আমার গল্পগুলোকে এত ভালোবাসা দিচ্ছেন, অথচ সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো? আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। আসলে কি বলুন তো, আপনাদের এই ভালোবাসাগুলি আমাদের চলার পথে অনেকটা উৎসাহিত করে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিনোদিনীর আত্মকথা। গল্প পাঠে আমি মৌবানী। শুরু হচ্ছে আজকের গল্প। আমার নাম শ্রীমতী বিনোদিনী দাসী, হাল সাকিন, কলিকাতা। মৃত্যু নিকট জানিয়া আমি নিজ জীবন কাহিনী লিপিবদ্ধ করিতেছি। ইহা যদি কোনো দিন জনসমাজে প্রচারিত হয়, তবে আমার মতো অবস্থাপন্না বঙ্গরমণীগণ সাবধান হইতে পারিবেন। ইহাই আমার আন্তরিক আশা ও অভিপ্রায়। পিতৃকুল শ্বশুরকুল কোনকুলই আমি উজ্জ্বল করি নাই, সুতরাং তাহাদের প্রকৃত নামধামগুলির পরিবর্তে আমি কাল্পনিক নামধামই ব্যবহার করিয়াছি। তবে আমার আসল নাম বিনোদিনী বটে। আমি বলিতে গেলে জন্ম দুর্ভাগিনী। আমার শৈশবেই প্রথমে মাতা এবং বছর না ঘুরিতেই আমার পিতা পরলোক গমন করেন। আমার অন্য কোনো নিকট আত্মীয় স্বজন ছিল না, কেবল এক জ্যাঠা মহাশয় ছিলেন। তিনি পুরুলিয়াতে চাকরি করিতেন। তিনি আসিয়া গ্রামস্থ লোকের সাহায্যে আমার পিতার শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ করেন। জিনিসপত্র কতক বেচিয়া, কতক বিতরণ করিয়া, পৈতৃক বাটিতে তালা লাগাইয়া আমাকে সঙ্গে লইয়া পুরুলিয়াতে চলিয়া যান। তখন আমার বয়স 4 বৎসর মাত্র। জ্যাঠা মহাশয়ের একটি পুত্র ছাড়া 3টি কন্যা ছিল। পরে শুনিলাম আমাকে পৌঁছিতে দেখিয়া জ্যাঠাইমা নাকি বলিয়াছিলেন, বেশ হলো, এবার গন্ডা ভর্তি হলো। আমার জেঠতুতো বোন 3টির নাম নিহারবালা, শৈলবালা এবং ননিবালা। শৈল ছিল আমার সমবয়সী, কিন্তু তাহার সহিত আমার তেমন ভাব হয় নাই। আমি কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলাম বলিয়া শৈলবালা আমায় হিংসা করিত।
জ্যাঠাইমা আমাকে লুকাইয়া মাঝে মাঝে তাহাকে এটা ওটা খাওয়াইতেন বলিয়া আমি তাহাকে হিংসা করিতাম। আর একটু বয়স হইলে, যখন আমরা বালিকা বিদ্যালয়ে ভর্তি হইলাম, তখন সে আমার চেয়ে ভালো পড়া বলিতে পারিত, ভালো প্রাইজ পাইত বলিয়া আমি তাহাকে হিংসা করিতাম, এবং তার চেয়ে আমার রং ফর্সা বলিয়া সে আমাকে হিংসা করিত। নিহার দিদি আমাদের চেয়ে 2 বছরের বড় ছিল। 13 বছর বয়সে তাহার বিবাহ হইল। জ্যাঠামহাশয়ের পূর্বসঞ্চিত যাহা কিছু ছিল তাহার বেশিরভাগই এই বিবাহে নিঃশেষিত হইয়া গেল। জ্যাঠাইমা তাহাকে বলিয়াছিলেন, একটির বিয়েতেই যা কিছু ছিল সব খরচ করে ফেললে, বাকিগুলি বেকার, তা কিছু ভেবেছ? জ্যাঠামহাশয় বলিয়াছিলেন, উপায় করবার মালিক আমিও নই, তুমিও নও। যে উপায় করনেওয়ালা সেই উপায় করবে, তুমি দেখে নিও। নিহার দিদির তো কিনারা হইয়া গেল। এবার আমার এবং শৈলর পালা। একজোড়া ভালো পাত্রের সন্ধান করিবার জন্য জ্যাঠামহাশয় নানা স্থানে চিঠি লিখিলেন। 2 বৎসর ধরিয়া এইরূপ অন্বেষণ চলল, কিন্তু একজোড়া তো দূরের কথা, মনের মতো অথচ দামে সস্তা একটি পাত্র মিলিল না। আমাদের 2 বোনকে 13 বছরের ধিঙ্গি দেখিয়া জ্যাঠাইমা সর্বদা ম্রিয়মান হইয়া থাকিতেন, এবং একদিন জ্যাঠামহাশয়ের প্রতি চোখা চোখা বাক্যবাণ প্রয়োগ করিতেন। এই সময় নিহার দিদির শ্বশুর জ্যাঠামহাশয়কে পত্র লিখিলেন যে তাহার কনিষ্ঠ পুত্র শচীন্দ্রনাথ গত ভাদ্র মাস হইতে ম্যালেরিয়া জ্বরে ভুগিয়া ভুগিয়া অস্থি চর্মসার হইয়াছে। কলেজে তাহার পার্সেন্টেজ গিয়াছে, এবার সে পরীক্ষা দিতে পাইবে না। ডাক্তার বায়ু পরিবর্তন করাইতে উপদেশ দেন। অতএব বৈবাহিক মহাশয়ের যদি অসুবিধা না হয়, তবে শীতের কয়টা মাস শচীন পুরুলিয়াতে থাকিয়া তাহার স্বাস্থ্যের উন্নতি করিতে পারে। জ্যাঠাইমার সহিত পরামর্শ করিয়া জ্যাঠামহাশয় শচীন্দ্রনাথকে আহ্বান করিলেন। পরে জানিয়াছিলাম, নিঃস্বার্থভাবে পরোপকার করিবার জন্য তাহারা এই কার্যে প্রবৃত্ত হন নাই। এই উপকারটুকুর বদলে শচীনের পিতাকে চক্ষুলজ্জার ফেরে ফেলিয়া সস্তায় শচীনকে জামাই করিয়া লইতে চেষ্টা করাই তাহাদের গোপন অভিসন্ধি ছিল। নিহার দিদি অনেকদিন বিদ্যালয়ে আসেন নাই, তাহাকেও শচীনের সঙ্গে পাঠাইয়া দিতে অনুরোধ করা হইল। যথাদিনে দেবর সহ নিহার দিদি আসিয়া পৌঁছিলেন। শচীনের বয়স তখন 18-19 বছর। রংটি বেশ পরিষ্কার, মুখ চোখ সুগঠিত, এক কথায় বেশ সুশ্রী যুবা পুরুষ। তবে রোগে ভুগিয়া তাহার দেহকান্তি অনেকটা ম্লান হইয়া গিয়াছিল। মাসখানেক পুরুলিয়ায় থাকিয়াই শচীন তাহার স্বাস্থ্য, বল, কান্তি আবার ফিরিয়া পাইল। জ্যাঠাইমার সঙ্গে মাঝে মাঝে নিহার দিদির পরামর্শ হইতে লাগিল। শচীনের সহিত শৈলবালার বিবাহটি হইলে বেশ হয়। শৈল আমার চেয়ে 3 মাসের বড় ছিল, সুতরাং প্রথম দাবি তাহারই, তাতে সন্দেহ নাই। আমার কিন্তু সে কথাটা শুনিতে একদম ভালো লাগিত না। সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়া প্রণাম করিতে করিতে আমি মনে মনে বলিতাম, হে ঠাকুর, শৈলর সঙ্গে যেন শচীনের বিবাহ না হয়। প্রার্থনা আশ্চর্যভাবে অতি সত্বর সফল হইয়া গেল। এক ভদ্রলোক সপরিবারে পুরুলিয়াতে বায়ু পরিবর্তনে আসিয়াছিলেন। শৈলকে দেখিয়া এবং তাহার কোষ্ঠী নিজ পুত্রের কোষ্ঠীর সহিত মিলাইয়া শৈলকে তাহার এমনই পছন্দ হইয়া গেল যে একরূপ বিনাপণে
অগ্রহায়ণ মাসেই শৈলকে তিনি নিজ পুত্রবধূ করিয়া লইলেন। তখন আমি শুধু রইনু বাকি। ননিবালা 8 বৎসরের বালিকা মাত্র, তাহার কথা ধর্তব্য নহে। শৈল পুরুলিয়াতে শ্বশুরবাড়ির বাসায় থাকিতে লাগিল। মাঝে মাঝে অল্প সময়ের জন্য এ বাড়িতে আসিত। তাহার স্বামী কলেজ কামাই হইবে বলিয়া বিবাহের 1 সপ্তাহ পরেই কলিকাতায় চলিয়া গিয়াছিল। এখন জ্যাঠাইমা ও নিহার দিদিতে পরামর্শ হইল, বিনির সঙ্গে শচীনের বিয়েটি হলে বেশ হয়। যেদিন কথাটি আমি শুনিলাম, সেদিন কানে যেন আমার মধু বর্ষণ হইল। পরামর্শ ক্রমে মেয়ে মহল ছাড়াইয়া পুরুষ মহলে পৌঁছিল। পৌষ মাসে জ্যাঠা মহাশয় শচীনের পিতাকে পত্র লিখিয়া আমার সহিত শচীনের বিবাহের প্রস্তাব করিলেন। এই পত্র রওনা হইবার পর হইতে শৈল আসিয়া শচীনকে আমার বর উল্লেখ করিয়া আমায় খ্যাপাইতে শুরু করিল। দিদির মুখে ঐরূপ শুনিয়া 8 বছরের ননিবালা ছুরিটাও ওই বলিয়া খ্যাপাইত। শৈল তবু শচীনের অসাক্ষাতে বলিত। নির্বোধ ননিবালা একদিন তাহার সামনেই বলিয়া ফেলিল। শুনিয়া শচীন আমার দিকে চাহিয়া ঠিক করিয়া একটু হাসিয়া সেখান হইতে চলিয়া গেল। আমি লজ্জায় মরিয়া গেলাম। ছি ছি। পত্রোত্তর আসিল। শুনিলাম দিদির শ্বশুর লিখিয়াছেন, মেয়েটির রূপ গুণের কথা বধূমাতার প্রমুখাত পূর্বাবোধই তিনি শ্রুত আছেন। পুত্রের বিবাহ দিতে তাহার অমত নাই, তবে ন্যূন সংখ্যা কত টাকা জ্যাঠা মহাশয় দিতে পারিবেন তাহা জানিতে চাহিয়াছেন। কয়েকদিন কর্তাগিন্নিতে পরামর্শ চলিল। অবশেষে জ্যাঠা মহাশয় উত্তর দিলেন, বড় মেয়েটিকে যখন আপনার পুত্রবধূ করিয়াছিলেন, তখনই আমার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়া গিয়াছিল। তারপর সম্প্রতি আর একটি মেয়ে পার করিয়াছি। তবে এ বৈবাহিক মহাশয়ের কৃপা ও উদারতা গুণে এবার অল্পেই রেহাই পাইয়াছি। তাই ভ্রাতুষ্কন্যার বিবাহে আমি 1000 টাকা ব্যয় করিতে পারিব, নচেত তাহাও আমার উপস্থিত ক্ষমতায় কুলাইত না। জানিবেন এই টাকাও সমস্ত আমার ঘরে নাই, কিছু ঋণগ্রস্ত হইতে হইবে। আশা করি নিজ গুণে ইত্যাদি। আমার ঘাড়ে যে কি ভূত চাপিল, শচীন শচীন করিয়া আমি পাগল হইয়া উঠিলাম। সুবিধা পাইলেই আড়াল হইতে আমি তাহার পানে চাহিয়া থাকিতাম। আমার এই চুরি করে চাওয়া 2-1 দিন শৈল আসিয়া ধরিয়া ফেলিয়া আমায় ঠাট্টাও করিয়াছিল। আজকালকার নভেলে দেখিতে পাই, হিন্দু ঘরের ধেড়ে কেষ্ট মেয়েরা প্রায়ই অমুক তার সহিত অবাধে মেলামেশা করিয়া কোর্টশিপ চালাইতেছে। সেই দাদার সহিত কাহারো বা বিবাহ হইতেছে, কাহারো বা ফসকাইয়া যাইতেছে। আমাদের বাড়িতে কিন্তু সেরূপ হইতে পাইত না। শৈল আমি দুজনেই সমত্ত মেয়ে। শচীনের সামনে বাহির হইতাম ঠিকই, তাহার সহিত আবশ্যক মাত্র 2-1টি কথা কহিতাম বটে, কিন্তু ওই পর্যন্তই। জ্যাঠাইমার সর্বদা সজাগ সাবধানতা ও কড়া শাসনে শচীনের সহিত আমাদের কিছুমাত্র মেলামেশার অবসর ছিল না। তথাপি শচীন এমনই দুষ্টু যে সুযোগ পাইলেই অন্যের অলক্ষিতে আমার পানে চাহিয়া হাসিত। একদিন বৈকালে ঘটনাক্রমে তাহার সহিত আমার নির্জনের সাক্ষাৎ হইয়াছিল। সেদিন শচীন শুধু হাসিয়াই ক্ষান্ত থাকে নাই, আমার গাল টিপিয়া দিয়াছিল। আমি রাগিয়া উঠিয়া বলিয়াছিলাম, ও কি? শচীন হাসিয়া বলিয়াছিল, দোষ কি, আমি যে তোর বর। আমি মনের আহ্লাদ মনেই গোপন করিয়া কৃত্রিম ক্রোধ ভরে সেখান হইতে পলাইয়া গিয়াছিলাম। শচীনকেই আমার স্বামী কল্পনা করিয়া অবোধ বালিকা
আমি কত সুখের স্বপ্নই যে দেখিতাম, তাহা লিখিয়া শেষ করিতে পারিব না। এমন সময় আমার সাধের স্বপ্ন ভাঙিয়া চুরমার হইয়া গেল। শচীনের পিতা উত্তর দিলেন, ৩,০০০ টাকার কমে কিছুতেই তিনি পুত্রের বিবাহ দিতে পারিবেন না। শচীনকেও বাড়ি ফিরিয়া যাইতে তিনি কড়া হুকুম জারি করিলেন। পরদিন শচীন তাহার জিনিসপত্র বাঁধিয়া আমাদের বাড়ি হইতে বিদায় গ্রহণ করিল। যাত্রার পূর্বে একটিবারও তাহার সহিত আমার দৃষ্টি বিনিময়ের সুযোগ হয় নাই। সে চলিয়া যাওয়ার পর আমি দ্বিতলের একটি জানালা দিয়া তাহাকে একবার দেখিতে চেষ্টা করিলাম। দেখাও হইল। তাহার উৎসুক চক্ষু সেই জানালার মাঝেই আমাকে খুঁজিতেছিল বোধ হয়। তাহার সেই ছলছল চোখ দুটি আজিও আমি ভুলিতে পারি নাই। সে দৃষ্টিপথের অতীত হইলে আমি বিছানায় পড়িয়া বালিশে মুখ গুজিয়া কাঁদিতে লাগিলাম। তখন নিচে সবাই গৃহকার্যে ব্যস্ত। কেহ আসিয়া এ অবস্থায় যে আমাকে দেখিতে পাইবে, এ সম্ভাবনা মাত্র আমার মনে উদয় হয় নাই। কিন্তু অল্পক্ষণ পরেই আমার পৃষ্ঠদেশে কাহার হস্তস্পর্শ অনুভব করিলাম। মুখ তুলিয়া চাহিয়া দেখি শৈল। শৈল আমার অশ্রুমাখা মুখ দেখিয়া ব্যঙ্গ ভরে বলিল, বাহ, বেড়ে এত দূর! বিরহ কাতরা বিনোদিনী রায়, পরাণে বাঁচে না বাঁচে বলিয়া গা দুলাইয়া নৃত্যের ভঙ্গিতে বাহির হইয়া গেল। কথাটা শৈল বাড়িতেও প্রচার করিয়া দিয়াছিল। মাসখানেক পরে শুনিলাম পাত্র ঠিক হইয়াছে। সোনাপুরে তাহার বাড়ি, নিঃসন্তান, দ্বিতীয় পক্ষ, বয়স 40 বৎসর। গ্রামে ঘি ও ময়দার দোকান আছে, অবস্থা সচ্ছল। একদিন পাত্র আমাকে দেখিতে আসিলেন, দেখিয়া পছন্দ করিলেন। অল্প টাকায় হইবে বলিয়া জ্যাঠা মহাশয় এই পাত্রই স্থির করিয়াছিলেন। 5ই বৈশাখ আমার শুভ বিবাহ হইয়া গেল। আমি শ্বশুর বাড়ি গেলাম। আমি তখন 14 বছরে পড়িয়াছি। সেখানে গিয়া দেখিলাম আমার শ্বশুর শাশুড়ি নাই, বিধবা পিসি শাশুড়ি আছেন, তিনি ঘরের গৃহিণী। স্বামী ভক্তি, স্বামী পূজা, স্বামী সেবাই নারী জীবনের সর্বপ্রধান কর্তব্য, এই শিক্ষাই আবাল্য পাইয়া আসিতেছিলাম। একদিন মনে মনেও যে আমি অন্য পুরুষকে কামনা করিয়াছিলাম, সেজন্য লজ্জায় ধিক্কারে মরিয়া যাইতাম। শচীন একদিন আমাকে স্পর্শ করিয়াছিল, আমার গাল টিপিয়া দিয়াছিল, তাহা তো পূর্বেই বলিয়াছি। মনের ক্ষোভে আমার ইচ্ছা করিত এক খণ্ড লোহা পোড়াইয়া বেশ লাল করিয়া তাহা গালের উপর টিপিয়া ধরিয়া ওই স্থানটা অগ্নিশুদ্ধ করিয়া লই। স্বামী আমাকে যথেষ্ট স্নেহ যত্ন করিতে লাগিলেন, কিন্তু আমার পোড়া মন এমনই অপদার্থ যে শচীনকে আমি ভুলিতে পারিলাম না। শচীনের চিন্তাও যে আমার পক্ষে মহাপাপ, তাহা তো বেশ জানিতাম, কিন্তু মনকে বশে আনিতে পারিতাম না। এই সময় চন্দ্রশেখর পুস্তকখানি আমার হাতে পড়িল। জ্যাঠা মহাশয়ের গৃহে থাকিতে আমরা সকল বনে লেখাপড়া ভালো রকমই শিখিয়াছিলাম, কিন্তু জ্যাঠা মহাশয় মেয়েদের উপন্যাস পড়ার বিরোধী ছিলেন বলিয়া উপন্যাস বেশি পড়িবার সুযোগ আমরা পাই নাই। তাই এতখানি বয়স পর্যন্ত চন্দ্রশেখর আমার অপঠিত ছিল। বহিখানি পড়িয়া দেখিলাম আমার অবস্থার সঙ্গে অনেকটা মিলিয়া যায়। কপাল দোষে বিবাহের পূর্বেই কোনো মেয়ের যদি অন্য পুরুষের প্রতি মন গিয়া থাকে, তবে বিবাহের পর তাহার কর্তব্য কি তাহা চন্দ্রশেখর পড়িয়া বেশ বুঝিতে পারিলাম। অধিকাংশ হিন্দু মেয়ে পতিভক্তি বিনা সাধনায় লাভ করিয়া থাকে বটে, কিন্তু আমার মতো দুর্ভাগিনী যাহারা, তাহাদের ওই বস্তুটি লাভ করিবার জন্য
কঠোর সাধনায় রত হইতে হইবে, হাল ছাড়িয়া দিলে চলিবে না। ইহাই চন্দ্রশেখরের উপদেশ বলিয়া বুঝিলাম এবং তদনুসারেই নিজ জীবনের গতি নিয়ন্ত্রিত করিব বলিয়া স্থির করিলাম। আমি সর্বদা বিষণ্ণ থাকি দেখিয়া স্বামী একদিন আমাকে বলিলেন, সমবয়সী সঙ্গী সাথী একটিও নেই, একলা তোমার বড় কষ্ট হয়, তাই না? আমি বলিলাম, না, কষ্ট আর কি। তিনি বলিলেন, কষ্ট হয় বই কি, তোমার যদি দুই একটি যা কি ননদ থাকতো, তাদের সঙ্গে হাসিতে গল্পেতে দিন কাটাতে পারতে, কিন্তু সেসব তো কিছুই নেই। আচ্ছা, একটা কাজ করো না হয়। কি? বই পড়তে তুমি তো খুব ভালোবাসো, একখানি বই পেলে খুব আগ্রহের সঙ্গে সেখানি পড়ো, তা তো দেখতে পাই। আমাদের গ্রামে একটি ভালো লাইব্রেরি আছে, অনেক বাংলা বই আছে, কত সব মাসিক পত্র আসে, নূতন বইও তারা প্রায় কিনে আনায়। আমি সেই লাইব্রেরির মেম্বার হব, যত তুমি পড়তে পারো তত বই তোমায় এনে দেব, তাহলে তোমার সময় কাটাবার বেশ একটা উপায় হবে, কি বলো? আমি উৎসাহের সহিত এ বিষয়ে সম্মতি জানাইলাম। স্বামী মেম্বার হইলেন এবং লাইব্রেরি হইতে কৃত্রিম সিল্কের চকচকে মলাটযুক্ত নূতন নূতন উপন্যাস গ্রন্থ আনাইতে লাগিলেন। প্রথম প্রথম নিজেই তিনি দুই একখানা বহি পড়িতে আরম্ভ করিয়াছিলেন বটে, কিন্তু তাহার ভালো লাগে নাই বলিয়া সে চেষ্টা আর করিতেন না। তিনি ছিলেন দাতা কর্ণযুগের মানুষ, কিন্তু আমি কিন্তু সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিলাম। এইরূপ কিছুদিন চলিতে চলিতে আমার মনে ধীরে ধীরে একটা পরিবর্তন আসিতে লাগিল। আমি বেশ বুঝিতে পারিলাম, এতকাল মা দিদিমার কাছে পতিভক্তি সম্বন্ধে যে শিক্ষা আমি পাইয়া আসিয়াছি, তাহা নিতান্তই ভুল শিক্ষা। পতির প্রতি যদি যথার্থ ভালোবাসা থাকে, তবে সেক্ষেত্রে একটু আধটু ভক্তি বা সেবা করিলেও ততটা দোষ নাই। কিন্তু যে পতিকে অন্তরের সহিত ভালোবাসি না, তাহাকে ভক্তি করা নিজেকে অপমান করা মাত্র। দেখিলাম আজকালের বড় বড় লেখকগণের মতে বঙ্কিমবাবু নিতান্তই সেকেলে লেখক। প্রাণ যাহাকে চায়, তাহাকে লাভ করিতে পারিলেই নারীর নারীত্ব সফল হয়, তাহার জীবন যৌবন ধন্য হয়। সকল যুবতীরই এ বিষয়ে যত্নবতী থাকা উচিত। নবযুগের নবীন আলোক আমদানিকারক এই উপন্যাসিকগণের মধ্যে কাহারও হস্তে যদি চন্দ্রশেখর সংশোধনের ভার থাকিত, তবে তিনি নিশ্চয়ই গভীর জলে সন্তরণকালে প্রতাপকে দিয়া শৈবলিনীকে ওরূপ দারুণ শপথ করাইতেন না। তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিয়া কোনো নিভৃত কুটিরে স্থাপন করিয়া আর্টের নগ্ন চিত্র আঁকিয়া অর্থশিক্ষিত যুবক ও বোধোদয় বিদ্যাপতি যুবতীগণকে মোহিত করিয়া দিতেন। সে যাহা হোক, আমি মূর্খ সেকেলে স্ত্রীলোকদের মতো পতিভক্তিকেই জীবনের সার বলিয়া আর গ্রহণ করিলাম না। শচীনের চিন্তাকে আর বিষবৎ বর্জন করিবার চেষ্টা করিলাম না। একদিন নিজ গালে লোহা পোড়াইয়া ছ্যাঁকা দিবার বাসনা করিয়াছিলাম বলিয়া নিজ মূর্খতায় মনে মনে লজ্জিত হইলাম। আমি অনেক সময় ভাবিতাম, শচীন বিবাহ করিয়াছে কিনা। মনে করিতাম, করিয়া থাকে করুক, আমার শচীন আমার অন্তরের ধন। আপন অন্তর মধ্যে তাহাকে লুকাইয়া আমি নিত্য তাহার পূজা করিব। কিন্তু এ জীবনে আমার নারীত্ব বিফল হইয়া গেল, ইহাই বড় আক্ষেপের বিষয়। একবার পুরুলিয়ায় গিয়া নিহার দিদির দেখা পাইলাম। শুনিলাম শচীন কলিকাতায় আইন পড়িতেছে, এখনো বিবাহ করে নাই। বিবাহে তাহার নাকি মন নাই। ছেলে MA BL পাশ করিলে বিবাহের বাজারে তাহাকে নিলামে তুলিবেন,
এই অভিপ্রায়ে পিতাও আর পীড়াপিড়ি করেন না। পিতার অভিপ্রায় যাহাই হোক, শচীনের যে বিবাহে কোনো আগ্রহ নাই, ইহা হইতে বুঝিতে পারিলাম আমি যেমন তাহাকে ভুলিতে পারি নাই, সেও তেমনি আজিও আমাকে ভোলে নাই। মনে বড় আহ্লাদ হইল। এবার পুরুলিয়ায় একটা অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছিল। আমি মাসখানেক সেখানে থাকিবার পর স্বামী আমাকে আনিতে গিয়াছিলেন। সেই সময় তিনি জানিতে পারিয়াছিলেন যে শচীন আমাদের বাড়িতে থাকিত, তার সঙ্গে আমার বিবাহের কথা হইয়াছিল। আমি আড়ালে থাকিয়া লুকাইয়া লুকাইয়া শচীনকে দেখিতাম, এবং বিবাহ ভাঙিয়া গিয়া সে চলিয়া যাওয়ার পর আমি কাঁদিয়া ভাসাইয়া দিয়াছিলাম। ননীভালা তাহাকে এই খবরগুলি দিয়াছিল, সম্ভবত শৈলরী শিক্ষানুসারে। সেই অবধি স্বামী মাঝে মাঝে শচীন সম্বন্ধে আমাকে রূঢ় কথা বলিতেন। একটা কুৎসিত সন্দেহ তার মনে জাগিয়াছিল। বলা বাহুল্য, তাহার এ আচরণে তাহার প্রতি ভক্তি তো আমার ছিলই না, একটু স্নেহ মমতা যাহা ছিল তাহাও অন্তর্হিত হইল। সে বৎসর আষাঢ় মাসে সূর্যগ্রহণের সঙ্গে আরো কি কি সব যোগ একত্র হইয়াছিল। পিসিমা আমার স্বামীকে ধরিয়া বলিলেন, চল বাবা, কলকাতায় গিয়ে গঙ্গা স্নান করে আসা যাক। গঙ্গাহীন দেশে আমাদের বসতি, গঙ্গা স্নানের সুযোগ আমাদের দুর্লভ। সুতরাং স্বামী সম্মত হইলেন। সমস্ত রাত্রি রেলগাড়িতে কাটাইয়া পরদিন বেলা 9টার সময় আমরা শিয়ালদহ স্টেশনে নামিলাম। বেলা 10টায় গ্রহণ লাগিবে। 1 ঘণ্টা কাল স্থিতি। পরামর্শ ছিল, প্রথমে আমরা জগন্নাথ ঘাটে গিয়া গ্রহণ স্থান সারিয়া তারপর সোজা কালীঘাটে চলিয়া যাইব। সেখানে একটা বাসা ঠিক করিয়া মাকে দর্শন করিয়া আহারাদির ব্যবস্থা হইবে। 2-3 দিন সেই বাসায় থাকিয়া পশুশালা, জাদুঘর, থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতি দেখিয়া তবে দেশে ফিরিব। শিয়ালদহে ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া আমরা গঙ্গার ঘাটের দিকে চলিলাম। আমি পূর্বে কখনো কলিকাতায় আসি নাই। গাড়ির খড়খড়ির ফাঁক দিয়া কলিকাতায় বিরাট বিশ্বম্ভর মূর্তি দেখিয়া আমি ভয়ে অভিভূত হইয়া পড়িলাম। যতই আমরা গঙ্গার ঘাটের নিকটবর্তী হইতে লাগিলাম, পথে মানুষের ভিড় ততই বৃদ্ধি পাইতে লাগিল। অবশেষে গাড়ি আর অগ্রসর হইতে পারিল না, আমাদের নামিতে হইল। স্বামী বলিলেন, উহা বড় বাজার, গঙ্গার ঘাট আর বেশি দূরে নহে, এইটুকু পথ হাঁটিয়া যাইতে হইবে। গাড়ি বিদায় করিয়া আমাকে মধ্যে রাখিয়া স্বামী ও পিসিমা সেই ভিড়ের মধ্য দিয়া অগ্রসর হইলেন। প্রথমটা আমরা 3 জনেই হাত ধরাধরি করিয়া চলিলাম, কিন্তু ভিড় বাড়িয়া আমাদিগকে বিচ্ছিন্ন করিয়া দিল। অনেক কষ্টে আমরা পুনরায় একত্র হইলাম। কিন্তু হইলে কি হইবে, খানিক অগ্রসর হইয়া দেখি রাস্তার মাঝখানে দড়ি খাটাইয়া মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দিয়াছে। খাকি কোটের বুকে লাল কাপড়ের ফুল আটা কয়েকজন যুবক দড়ি ধরিয়া দাঁড়াইয়াছে। স্বামী আমাদের লইয়া পুরুষগণের রাস্তা দিয়াই অগ্রসর হইবার চেষ্টা করিলেন, কিন্তু সেই বাবুরা বলিয়া উঠিল, মা লক্ষ্মীরা এইদিকে এইদিকে, এবং বলপূর্বক আমাদের পৃথক করিয়া দিল। পুরুষের শাড়ি পুরুষ দিকের ঘাটে যাইবে এবং স্ত্রীলোকের শাড়ি স্ত্রীলোক দিকের ঘাটে যাইবে, এই প্রকার নাকি বন্দোবস্ত হইয়াছে। ইহা পূর্বে আমার স্বামী জানিতেন না। এখন জানিয়া তিনি চিৎকার করিয়া আমাদের বলিয়া দিলেন, চান করে উঠে ঘাটের চাঁদনিতে তোমরা দাঁড়িয়ে থেকো, কোথাও যেও না, 1 পা নড়ো না, ভিড় কমলে আমি গিয়ে তোমাদের নিয়ে আসব। পিসিমা উচ্চস্বরে উত্তর দিলেন, আচ্ছা। প্রথমটা আমি পিসিমার হাত ধরিয়াছিলাম,
ক্রমে ভিড়ের চাপে হাত ছাড়িয়া গেল। পিসিমা একটু পিছাইয়া পড়িলেন। আমি মাঝে মাঝে পশ্চাৎ ফিরিয়া তাহাকে দেখিতে লাগিলাম। খানিক পরে তাহাকে আর দেখিতে পাইলাম না। ক্রমে ভিড়ের চাপ আরো বাড়িয়া উঠিল। তখন আমি আর চলিতেছিলাম না, ভিড় আমাকে ঠেলিয়া লইয়া যাইতেছিল। ভিড়ের চাপে মাঝে মাঝে আমার পা দুটি আমার রাস্তা ছাড়িয়া শূন্যে উঠিয়া পড়িতেছে। সেই অবস্থায় কি অদ্দূর অগ্রসর হইয়া পা আবার মাটিতে ঠেকিতেছে। ভাগ্যিসিয়া স্ত্রীলোকের ভিড়, এই ভিড় পুরুষের হইলে কি কেলেঙ্কারি হইত। ছি ছি। শুনিয়াছিলাম ঘাট অধিক দূরে নহে, কিন্তু অনেকক্ষণ চলিলাম। চালিত হইলাম বলিলেই ঠিক হয়। কোথায় যাইতেছি কিছুই বুঝিতে পারিলাম না। অবশেষে একটা ঘাটে গিয়া উপস্থিত হইলাম। তখন প্রাণটা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। দেখিলাম ঘাটের ওপর চাঁদনি রহিয়াছে। বুঝিলাম স্নানান্তে এইখানেই অপেক্ষা করিতে হইবে। গঙ্গা তীরে দাঁড়াইয়া পিসিমার আশায় চাহিয়া রহিলাম। অনেকক্ষণ অপেক্ষা করিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। তখন আমি জলে নামিলাম। অন্য সকলের সঙ্গে আমিও স্নান করিতে লাগিলাম এবং চারিদিকে চাহিয়া পিসিমাকে খুঁজিতে লাগিলাম। আসিবার সময় ভিড়ের মধ্যে 2-3 জন স্ত্রীলোকের সর্দি কর্মী হইয়াছিল। দেখিয়াছিলাম খাকি কোটের ওপর লাল ফুল পরা যুবকেরা ভিড় সরাইয়া তাহাদিগকে কাঁধে করিয়া কোথায় লইয়া গিয়াছিল। ভাবিলাম পিসিমারও কি সেই রূপ হইল নাকি? আহা, বুড়া মানুষ, দুর্বল শরীর, হায় হায়, এই রূপ অপঘাত মৃত্যুই কি শেষে তার অদৃষ্টে লেখা ছিল? ক্রমে দেখিলাম স্নানার্থীদিগের প্রবাহ মন্দীভূত হইল। স্নান করিয়া যাহারা ফিরিয়া যাইতেছে তাহাদের সংখ্যা বাড়িতে লাগিল। তবে আর পিসিমার আসিবার আশা কি? ভয়ে আমার কান্না পাইতে লাগিল। হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। আমি সেইখানে শানের ওপর বসিয়া পড়িলাম। বোধহয় পুরা আধ ঘণ্টা কাল আমি এইভাবে সেই চাঁদনিতেই বসিয়া রহিলাম। কখনো মুখ ঠাকিয়া কাঁদি, কখনো ব্যাকুল নয়নে চারিদিকে চাহিয়া দেখি। স্বামী যে বলিয়াছিলেন স্নানান্তে আসিয়া আমাদের লইয়া যাইবেন, তিনি বা বিলম্ব করিতেছেন কেন? এইরূপ দুশ্চিন্তায়, ক্রন্দনে ও অন্বেষণে কতক্ষণ কাটিয়া গেল তাহার আমার হুঁশ রহিল না। আমি মুখ ঠাকিয়া কাঁদিতেছিলাম। হঠাৎ আমার কানে গেল, কে গো তুমি বসে কাঁদছ? তুমি কি হারিয়ে গেছ? পরিচিত কণ্ঠস্বর। আমি চমকিয়া মুখ তুলিয়া চাহিলাম। যাহা দেখিলাম তাহাতে হঠাৎ আমার চক্ষুকে বিশ্বাস করিতে পারিলাম না। ইহা যদি স্বপ্ন না হয়, তবে আমার সম্মুখে দাঁড়াইয়া শচীন, গায়ে তার খাকি রঙের কোট, বুকে লাল কাপড়ের ফুল সেফটি পিন দিয়ে আটা, পায়ে বুট জুতা, ধুতিখানি মালকোচা বাঁধা। আমরা উভয়ে অবাক হইয়া পরস্পরের মুখপানে চাহিয়া আছি। হঠাৎ শচীন বলিয়া উঠিল, বিনোদিনী। 3 বৎসর পরে আবার তাহাকে দেখিলাম। সজল নেত্রযুগল তাহার পানে স্থাপন করিয়া বলিলাম, শচীন। শচীন বলিল, ব্যাপার কি? শীঘ্র বলো, এখানে তুমি কি করে এলে? আমি ব্যাপারটা তাহাকে বুঝাইয়া দিলাম। সে শুনিয়া বলিল, কিন্তু এটা তো জগন্নাথ ঘাট নয়, এ যে বাবুঘাট। বুঝেছি, ভিড়ের মধ্যে পড়ে জগন্নাথ ঘাট ছাড়িয়ে তুমি এত দূরে চলে এসেছ। তোমার স্বামী তোমায় জগন্নাথ ঘাটেই খুঁজবেন, এখানে তো আসবেন না। আমি ব্যাকুলভাবে বলিয়া উঠিলাম, তাহলে কি হবে শচীন? শচীন বলিল, ভয় কি, আমি একটা ব্যবস্থা করছি।
তোমার স্বামীকে খুঁজে দিতে পারি না পারি, দেশে তো তোমায় পৌঁছে দিতে পারবো। তুমি এক কাজ করো, এইখানেই একটু বসে থাকো, আমি একখানা গাড়ি ডেকে আনি। খবরদার এখান থেকে এক পা নড়ো না, তাহলে আর আমি তোমায় খুঁজে পাবো না। বলিয়া সে ক্ষিপ্র পদে ভিড়ের মধ্যে অদৃশ্য হইল। প্রায় 10 মিনিট পরে শচীন গাড়ি আনিয়া আমায় বলিল, এসো গাড়িতে ওঠো। আমি উঠিলে গাড়োয়ানকে জগন্নাথ ঘাট আদেশ দিয়া শচীন গাড়িতে উঠিয়া বসিল। আমি যেদিকে বসিয়াছিলাম তাহার উল্টা দিকে সে বসিল। গাড়ি জগন্নাথ ঘাটের উপর আসিয়া দাঁড়াইল। গাড়ির নম্বর তাহার পকেট বুকে টুকিয়া লইয়া গাড়োয়ানকে বলিল, তুমি ইহা খাড়া রহো, হাম আভি আতা হ্যায়। বলিয়া সে ঘাটের দিকে নামিল। প্রায় 10 মিনিট পরে শচীন ফিরিয়া আসিয়া বলিল, আমি ঘাটে গিয়া মশাই কার পরিবার হারিয়েছে কার পরিবার হারিয়েছে বলে কত চিৎকার করলাম, কই কেউ তো কোনো উত্তর দিলে না। তোমার স্বামী এখানে নেই, বোধহয় তোমাকে খুঁজে না পেয়ে তিনি চলে গিয়ে থাকবেন। কি বলিব কি করিব আমি কিছুই বুঝিতে পারিলাম না। আমার চিন্তা শক্তি লুপ্ত হইয়াছিল। আমি মাথাটি হেট করিয়া নীরবে বসিয়া রহিলাম। শচীন রাস্তায় দাঁড়াইয়া কি ভাবিল। তাহার পর গাড়ির খড়খড়িগুলো একে একে সব উঠাইয়া দিয়া গাড়োয়ানকে বলিল, চলো বউবাজার। বলিয়া সে উঠিয়া গাড়িতে বসিল। গাড়ি চলিতে লাগিল। আমি যে দিকটায় বসিয়াছিলাম শচীন এবারও তাহার বিপরীত দিকেই বসিল। বসিয়া বলিল, বিনি, তুই বড় হয়েছিস, আমি প্রথমটা তোকে দেখে চিনতেই পারিনি রে। পুরুলিয়াতে ইদানিং শচীন আমাকে ও শৈলকে তুই বলিয়াই কথা কহিত। উত্তর করিলাম, চিরকালই কি ছোট হয়েই থাকব? শচীন বলিল, তোর বিয়ের খবর আমি বৌদিদির কাছেই শুনেছিলাম, ছেলেপিলে হয়েছে? না। কেন? এই কেন ওর আমি কি উত্তর দেব কিছুই স্থির করিতে পারিলাম না। নীরবে অবনত মুখে বসিয়া রহিলাম। খড়খড়িগুলার কোনো কোনো পাখি ভাঙা ছিল, তাই সেগুলি বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে কিছু আলো ছিল। আমি একবার মুখ তুলিয়া দেখিলাম শচীন আমার পানে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া আছে। আমি জিজ্ঞাসা করিলাম, গাড়ি কোথায় যাচ্ছে? আমার বাসায়। তোমার তো মেসের বাসা, সেখানে 5 জন পুরুষ মানুষের মধ্যে আমায় রাখবে কোথায়? না রে, সেখানে কি তোকে রাখবো? আমার জিনিসপত্র কতক নেবার জন্য যাচ্ছি, তারপর আরেক জায়গায় নিয়ে গিয়ে তোকে খাওয়াবো দাওয়াবো, তারপর দুজনে পরামর্শ করে যা করতে হয় করা যাবে। ভাবিলাম শচীন আমায় কোথায় লইয়া চলিল। ভয়ে আমার বুকের ভেতরটা গুড়ু গুড়ু করিতে লাগিল। শচীন খড়খড়ির ফাঁক দিয়া রাস্তার পানে চাহিয়াছিল। কিয়ৎক্ষণ পরে হাঁকিল, এই কোচম্যান, ওই সামনেই গাড়ি রাখো। গাড়ি দাঁড়াইল। শচীন বলিল, তুমি চুপটি করে গাড়ির মধ্যে বসে থাকো, আমি উপরে গিয়ে আমার বাক্স আর বিছানাটা নিয়ে আসি। গাড়ির দরজা খুলিয়া শচীন নামিয়া গেল। 5 মিনিট পরে পদশব্দ শুনিতে পাইলাম। খড়খড়ির ফাঁকে দেখিলাম একজন চাকর একটা মাঝারি আকারের বাক্স ঘাড়ে করিয়া আনিয়াছে। বাক্সটা সে গাড়ির ছাদে তুলিয়া দিল। শচীন তাহাকে বলিল, বিছানা और सोबाइठो ले आओ जल्दी। চাকর চলিয়া গেলে গাড়োয়ান জিজ্ঞাসা করিল, आप कहाँ जाना होगा बाबू? শচীন বলিল, শিয়ালদা স্টেশন के पास। চাকর ফিরিয়া আসিলে বিছানার বান্ডিলটা ছাদে দিয়া সবাই হাতে করিয়া শচীন গাড়িতে উঠিয়া বসিল। গাড়ি আবার চলিতে লাগিল। শচীন বলিল, শিয়ালদা স্টেশনের কাছে যাত্রীনিবাস বলে একটা বাঙালি হোটেল আছে, কেউ পরিবার নিয়ে এলে
তাদের থাকবারও স্বতন্ত্র বন্দোবস্ত আছে। তোমার স্বামীকে খোঁজবার জন্য 2-1 দিন যে কলকাতায় থাকতে হবে, সেখানেই তোমায় রেখে দেব। আর কোনো স্থান নেই। সেখানকার কোনো ঝিটি তোমায় যদি জিজ্ঞাসা করে, তবে তুমি আমাকে স্বামী বলেই পরিচয় দিও, নইলে তারা অজ্ঞ লোক অকারণ কিছু একটা মন্দ ভাবতে পারে। বুঝেছ? আমি চুপ করিয়া রহিলাম। বুঝিতে চেষ্টা করিলাম শচীনের মতলবটা কি, কিন্তু কিছুই স্থির করিতে পারিলাম না। অবশেষে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমার খাওয়া হয়েছে? সকালে 1 পেয়ালা চা আর একটু মোহন ভোগ খেয়ে ভলেন্টিয়ারি করতে বেরিয়েছিলাম। তা তুমিও তো খাওনি, তোমার খুব খিদে পেয়েছে বোধ হয়। মেয়ে মানুষের আবার খিদে? না, তারা তো আর মানুষ নয়। খিদে তেষ্টা তাদের দমন করতে শিখতে হয়। শচীন বলিল, বিনি, তুই এই নবযুগের নূতন আলোর দিনে বললি মেয়ে মানুষকে খিদে তেষ্টা দমন করতে শিখতে হয়। কেন তারা দমন করবে? কি অপরাধে শুনি? ও সব মতটত মহাভুল, অত্যন্ত সেকেলে। নারী সমস্যার তো এখন মীমাংসাই হয়ে গেছে। দেহ ধর্মের বা মনোধর্মের কোনো ক্ষুধাই দমন করার চেষ্টা মহামূর্খতা। তার তৃপ্তি সাধনই পুরুষের যথার্থ পুরুষত্ব, নারীর আদর্শ নারীত্ব। আমি হাসিয়া বলিলাম, তুমি কি বই লেখো নাকি? কেন? বইয়ে এইরকম কথা দেখতে পাই। লিখি না, তবে পড়ি। আজকাল কত সব ভালো বই বেরুচ্ছে, সেসব তুই পড়েছিস? হ্যাঁ, তুই যখন পুরুলিয়াতে ছিলি তখনই তো তোরা কবনে বেশ লেখাপড়া করতিস দেখেছি। বলিয়া কয়েকখানা পুস্তকের নাম করিয়া সে জিজ্ঞাসা করিল, এইসব বই তুই পড়েছিস? আমি বলিলাম, পড়েছি, 2-3 বার করে পড়েছি। বইগুলির নাম আজ 7 বৎসর পরে উল্লেখ করা নিষ্প্রয়োজন, কারণ যদিও তখন সেগুলি সাহিত্যাকাশের ধ্রুব নক্ষত্র, নবযুগের বিজয়স্তম্ভ, মনস্তত্ত্বের মনুমেন্ট বলিয়া বিঘোষিত হইয়াছিল, লেখকগণ অমর আখ্যা লাভ করিয়াছিলেন, সেগুলির নাম এখন আর শোনা যায় না। এমনকি গুরুদাসবাবুদের ক্যাটালগে অথবা চৈতন্য লাইব্রেরির পুস্তক তালিকাতেও দেখিতে পাই না। শচীন জিজ্ঞাসা করিল, আচ্ছা, নারীর অধিকার সম্বন্ধে তোর মত কি বলতো? আমাদের সেই মা দিদিমাদের, বঙ্কিমবাবু টাবুদের মতোই ঠিক, না আজকাল এই এদের মতই ঠিক? আজকালকার মতই তো আমার ঠিক বলে মনে হয়। শচীন পুলকিত হইয়া বলিল, বেশ বেশ, শুনে সত্যি বড় খুশি হলাম বিনি। বলিয়া সে আমার স্কন্ধদেশ চাপড়াইয়া দিল। আজ এই প্রথম সে আমায় স্পর্শ করিল। ক্রমে গাড়ি যাত্রীনিবাসের সম্মুখে আসিয়া দাঁড়াইল। শচীন আমাকে গাড়িতে রাখিয়া ঘর ঠিক করিতে গেল। কিয়ৎক্ষণ পরে হোটেলের একজন ভৃত্য সহ ফিরিয়া আসিল। ভৃত্য গাড়ির ছাদ হইতে বাক্স বিছানা নামাইল। গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া শচীন আমাকে নামাইয়া লইল। আমি ঘোমটা দিয়া তাহার স্ত্রী সাজিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ তেতলায় উঠিতে লাগিলাম। মনে হইল, যাহা সাজিয়াছি সত্যই যদি আমি তাহা হইতাম, তবে আমার যে সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে থাকিত। উপর ঘরে প্রবেশ করিয়া তবে ঘোমটা খুলিলাম। দেখিলাম ঘরখানি মাঝারি আকারের, একধারে একখানি কেওড়া কাঠের তক্তপোষ, অপরদিকে একটি ছোট গোল টেবিল, একখানি চেয়ার, দেওয়ালে একটি আরশি টাঙানো। রাস্তার ধারে চিক ফেলা ছোট বারান্দাটি এই ঘরখানিরই নিজস্ব, অন্য কোনো ঘরের সহিত তাহার সম্পর্ক নাই। চাকর বিছানা বাক্স নামাইয়া বলিল, বাবু, খাবার টাবার কিছু আনতে হবে কি? শচীন বলিল, আনতে হবে বই কি, তোদের ম্যানেজার বাবু তো বললে এত বেলায় ভাত কোথা পাবো, এই টাকা নে।
বলিয়া কি কি আনিতে হইবে? শচীন তাহা বলিয়া দিল। চাকর টাকা লইয়া চলিয়া গেল। একজন মধ্যবয়স্কা কপালে উল্কি পড়া ঝি আসিয়া বলিল, বৌমা, চান টান করবে নাকি? আমি বলিলাম, না, এই তো আমরা গঙ্গা স্নান করেই আসছি। তা কতদিন তোমাদের থাকা হবে? শচীন বলিল, এই 2-1 দিন, কাল কি পরশু আমরা দেশে ফিরে যাব। এই সবাইটেতে জল ভরে এনে দাও তো ঝি। ঝি আমার দিকে চাহিয়া বলিল, দেখো বৌমা, খাবার টাবার দরকার হলে আমাকেই বরং আনতে দিও। ওই কোট্টা বেটারা আমাদের বাঙালি পছন্দ খাবার কি আনতে জানে? বলিয়া সরাই লইয়া চলিয়া গেল। শচীন জামা ছাড়িয়া বিছানায় বান্ডিলের দড়ি খুলিতেছিল। বলিল, দেখো, আমি স্নান করব। যদিও সকালবেলা বাসা থেকে স্নান করেই বেরিয়েছিলাম, সেই ভিড়ের মধ্যে ভলেন্টিয়ারি করে সর্বাঙ্গ ভিজে গেছে। তুমি আমার কোটটা আর গেঞ্জিটা ওই বারান্দায় টাঙিয়ে দাও, আর এই চাবি নাও। বাক্স থেকে আমার ধুতি, তোয়ালে, সাবান বের করে দাও দেখি। বাক্স খুলিয়া জিনিসগুলি বাহির করিয়া দিলাম। শচীন স্নানার্থে গমন করিল। আমি নিজ বস্ত্রের প্রতি চাহিয়া দেখিলাম, আধময়লা একখানি মিলের শাড়ি পরিয়া সমস্ত রাত্রি রেলে আসিয়াছিলাম। তাহাই পরিয়া গঙ্গা স্নান করিয়া গায়েই শুকাইয়াছি। এরকম পেতনির মতো বেশে শচীনের সামনে থাকিতে আমার লজ্জা করিতেছিল। তাই আমি তার বাক্স হইতে একখানি ধোয়া কালো পেরে ধুতি বাহির করিয়া পরিলাম। সরাইয়ে জলে মুখটা, হাত পা দুখানা ধুইয়া ফেলিলাম। শচীনের চিরুনি বুরুষ লইয়া দেওয়ালে টাঙানো সেই আরশির সামনে দাঁড়াইয়া চুলগুলি ঠিক করিয়া লইয়া শচীনের জন্য অপেক্ষা করিতে লাগিলাম। শচীন ভিজা তোয়ালে কাঁধে করিয়া ফিরিয়া আসিয়া হাসি ভরা চোখে আমার প্রতি চাহিয়া বলিল, বাহ, ধুতি পরে কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। ও ধুতির আর জন্ম সার্থক হলো। তাহার কথা শুনিয়া আমি লজ্জায় রাঙা হইয়া উঠিলাম। চাকর খাবার আনিল। ঝি আসন, থালা প্রভৃতি দিয়া গিয়াছিল। শচীনকে খাবার দিলাম। আহারান্তে তক্তপোষের ওপর বসিয়া পান ও সিগারেট সেবন করিতে বসিল। তাহার পাতে আমি খাইতে বসিলাম। আমার খাওয়া হইলে শচীন বলিল, এইবার আমি বেরুই, তুমি দৌড় বন্ধ করে শুয়ে একটু ঘুমো। তুমি কোথায় যাবে? থানায় থানায় গিয়ে খোঁজ নিতে হবে তোমার স্বামী কোনোখানে ডায়েরি করিয়েছেন কিনা। যদি করিয়ে থাকেন তবে তার ঠিকানাও পাবো, কিংবা পুলিশকে জানিয়ে আসতে পারবো তুমি অমুক ঠিকানায় আছো। আমি এখানে একলা থাকবো? দিনের বেলা, ভয় কিসের? বলিয়া শচীন বাহির হইয়া গেল। আমি ঘুমাইলাম। কাল সারা রাত্রি জাগরণ, আজ ভিড়ে কষ্টের পর শরীর আমার অবশ হইয়া গিয়াছিল। খুব ঘুমাইলাম। ঘুম ভাঙিলে দেখিলাম বেলা পড়িয়া গিয়াছে। মুখ হাত ধুইয়া শচীনের অপেক্ষায় বসিয়া রহিলাম। সন্ধ্যা হইল। ঝি আসিয়া ঘরে বাতি জ্বালিয়া দিয়া গেল। প্রায় 8টার সময় শচীন ফিরিল। বলিল, কোনো থানায় কেহ আমার সম্বন্ধে কোনো ডায়েরি করায় নাই। অবশেষে সে কালীঘাটে গিয়াছিল। প্রত্যেকটি যাত্রী বাসা তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিয়াছে। কোথাও আমার স্বামীর সন্ধান পায় নাই। চাকরকে ডাকিয়া শচীন 2 পেয়ালা চা আনিতে আদেশ করিল। একটা সিগারেট ধরাইয়া শচীন বলিল, এখন উপায়? তোমায় কি তোমার স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসব? আমাকে নীরব দেখিয়া সে বলিল, যদি বলো আমাদের বাড়িতে নিহার বৌদির কাছেও তোমায় রেখে আসতে পারি। তথাপি আমি চুপ করিয়া আছি দেখিয়া শচীন বলিল, কি ভাবছ তুমি? আমি ভাবছি তুমি আমার স্বামীর বাড়িতেই রেখে এসো, আর নিহার দিদির কাছেই রেখে এসো। তুমি আমায় কুড়িয়ে পেয়েছ। 1 দিন 1 রাত আমি তোমার সঙ্গেই ছিলাম।
এ কথা শুনলে আমার স্বামী কি ভাববেন। চা আসিল। শচীন এক পাত্র লইল, অন্য পাত্র আমায় দিতে চাহিল। আমি চা খাই না শুনিয়া সে নিজেই উভয় পাত্র গ্রহণ করিয়া বলিল, এতে আর দোষটা কি? একজন ভদ্রলোক যদি এরকম অসহায় অবস্থায় কোনো বিপন্না স্ত্রীলোককে পায়, সে কি তাকে তার বাড়ি পৌঁছে দেবে না? কিন্তু তুমি যে... কেন? আমি কি দোষ করেছি? তুমি না করো, আমি যে করেছিলাম। আর সে কথা যে আমার স্বামীর কানে উঠেছে। কি কথা? আমার ভারী লজ্জা করিতেছিল, তথাপি কোনো মতে আমি বলিলাম, বিয়ের পর আমার স্বামী একবার পুরুলিয়াতে এসেছিলেন। ননিবালা তখন 9 বছরের। আমার স্বামী রঙ্গ করে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর বিনোদ দিদি আমাকে কিরকম ভালোবাসে বল দেখি। ননি বলেছিল, না, তোমাকে ভালোবাসে না, শচীনদাকে ভালোবাসে। স্বামী জিজ্ঞাসা করেছিলেন, শচীনদাকে? ননি বলেছিল, সে আমাদের বাড়ি থাকতো, তার সঙ্গে বিনোদিনীর বিয়ে হবার কথা ছিল কি না। দিদি নুকিয়ে নুকিয়ে তাকে দেখতো, দুজনে হাসাহাসি করত। তারপর যখন বিয়ে ভেঙে গেল, সে চলে গেল। দিদি সেদিন কেঁদে একেবারে কুরুক্ষেত্র করেছিল। তারপরই তো তোমার সঙ্গে দিদির বিয়ে হলো কি না। শচীন বলিল, আচ্ছা দুষ্টু মেয়ে তো, তা এরকম সব কথা সে বানিয়ে বললে কেন? বানিয়ে বলবে কেন? তবে কি সত্যি তুমি? সত্যি আমি বলিয়া মুখ নত করিলাম। বোধহয় আমার গাল দুটিও রাঙা হইয়া উঠিয়াছিল। শচীন কয়েক মুহূর্তকাল নীরব থাকিয়া বলিল, তাহলে আমিও বলি, সেই পুরুলিয়াতে যখন আমি সেখানকার জল হাওয়ার গুণে দিন দিন সুস্থ সবল হয়ে উঠছিলাম, তোমায় যে আমি কি চোখে দেখেছিলাম তা বলতে পারিনি। বাবা যখন চিঠি লিখলেন যে 3000 টাকার কমে তিনি কিছুতেই আমার বিয়ে দেবেন না, আমায় চলে আসতে হুকুম দিলেন, তখন আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। তোমার আশা জন্মের মতো ছেড়ে আমিও চোখের জল ফেলতে ফেলতেই সেখান থেকে চলে এসেছিলাম। এতদিনেও কি আমি তোমায় ভুলতে পেরেছি? এই 3 বছরের মধ্যে বোধহয় এমন একটি দিনও যায়নি যেদিন তোমার কথা আমার মনে পড়েনি। শচীনের মুখে এই কথা শুনিয়া পুলকে আমার অঙ্গ শিহরিয়া উঠিল। স্বামীর আশা আমি এক প্রকার ত্যাগই করেছিলাম। একেই তো শচীন সম্বন্ধে আমার প্রতি তাহার সন্দেহ। শচীন যদি তাহাকে খুঁজিয়া পায় অথবা সঙ্গে করিয়া আমায় দেশে রাখিয়া আসে, তথাপি তিনি আমায় যে আর গ্রহণ করিবেন এই সম্ভাবনা অতি অল্প। তবে আর মিছা কেন সে চেষ্টা? বিশেষ সেই স্বামী। কেন? মন্ত্র পড়িয়া বিবাহ হইয়াছিল বলিয়া নিজেকে তাহারই পায়ে বলি দিতে হইবে নাকি? নারী সমস্যার তো মীমাংসা হইয়া গিয়াছে। নারীর অধিকার সম্বন্ধে এখন তো আর কোনো সন্দেহই নাই। কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া শচীন আর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাবা আমার বিয়ে দেবার জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু তোমায় ভুলতে পারিনি বলেই আমি বিয়ে করতে রাজি হইনি। কিন্তু তুমি তো বেশ মনের সুখে স্বামীর ঘর করছিলে। তা তুমি বলবে বই কি? বলবো না কেন? তবে কি তুমিও কি আমায় ভুলতে পারোনি বিনোদ? ইচ্ছা হইল বলি, ভোলা কি যায় প্রিয়তম, কিন্তু লজ্জায় শেষ শব্দটি উচ্চারণ করিতে পারিলাম না। চোখের জল চোখে চাপিয়া মাথাটি হেঁট করিয়া বলিলাম, ভোলা কি যায়? পতিভক্তি পতি সেবা করবার জন্য আমি কত চেষ্টা করেছি, পারিনি। বিজয়ের রাতে যখন তাকে প্রণাম করেছি, মনে হয়েছে যেন তোমায় প্রণাম করছি। তিনি যদি কখনো আমায় আদর করেছেন, তখন চোখ বুজে কল্পনা করেছি যেন তুমিই আদর করছো।
শচীন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার চোখেও বোধহয় জল আসিতেছিল। ল্যাম্পের আলোকে সে দুটি চকচকে দেখাইল। ঝি আসিয়া জিজ্ঞাসা করিল, ঠাকুর ভাত আনবে কি? রান্না বান্না হয়ে গেছে। রাত্রি প্রায় তখন 9টা। শচীন ভাত আনিতে বলিল। ঝি ঠাকুরকে বলিয়া আবার ফিরিয়া আসিল। ঠাই করিয়া আসন বিছাইয়া দিল। ক্ষণকাল পরে ঠাকুর অন্ন ব্যঞ্জনাদি সাজাইয়া 2 থালা ভাত আনিয়া ঘরে রাখিয়া চলিয়া গেল। আহারান্তে শচীন বলিল, তুমি খাওয়া দাওয়া করো, আমি তবে এখন বাসায় যাই। তুমি খেয়ে দরজা বন্ধ করে শুয়ে থেকো। কাল সকালে আবার আমি আসব। কি করা উচিত দুজনে পরামর্শ করা যাবে। তোমার বিছানা তো এখানে, সেখানে গিয়ে তুমি শোবে কিসে? সেখানে আর একটা তোষক বালিশ আছে আমার। তা যেন আছে, কিন্তু আমি কি এখানে একলা থাকতে পারি? আমার ভয় করবে না বুঝি? তোমার ভয় করবে? আমি অভিমানের স্বরে বলিলাম, না, করবে না। আচ্ছা, তুমি যাও না, কাল এসে দেখবে চোরে আমার গলা টিপে মেরে রেখে গেছে। বলিয়া আমি চোখে আঁচল দিয়া ফোঁপাইতে লাগিলাম। ইহা আমার অভিনয় নহে। এই অপরিচিত নির্বান্ধব স্থানে রাত্রিতে একা থাকিতে হইবে শুনিয়া সত্যি ভয়ে আমার শরীর যেন কাঠ হইয়া গিয়াছিল। আমাকে কাঁদতে দেখিয়া শচীন বলিল, ছি, কেঁদো না, চুপ করো। বলিয়া চক্ষু হইতে আমার হস্ত অপসারিত করিয়া লইল। আমি চক্ষু মুছিয়া বলিলাম, আমি তো জন্মের মতোই গেছি। বাপ নেই, মা নেই, স্বামীর ঘরে আমার জায়গা নেই। এখন তুমি যদি আমায় ত্যাগ করে যাও, তাহলে আমার দশা কি হবে? শচীন আমার একখানি হাত ধরিয়া ফেলিয়া আবেগকম্পিত স্বরে বলিল, তোমায় আমি ত্যাগ করব? কখনোই না। আজ 3 বছর তোমার নাম জপ করে কাটিয়েছি। দেবতা যদি সদয় হয়ে তোমায় মিলিয়ে দিলেন, তোমায় আমি ত্যাগ করব? নিশ্চয়ই না। তোমাকে আমি বুকের হাড় করে রেখে দেব। শেষের দিকের কথাগুলি বলিবার সময় শচীনের গলা ভারী হইয়া উঠিতেছিল। আমি বুঝিলাম, বিধাতা সদয় হইয়া এতদিনে আমার নারীত্ব সফল করিয়া দিলেন। তাহার পর 3টি বৎসর কাটিয়া গিয়াছে। সেই দিন, সেই সর্বনাশের দিন, সোমবার, 22শে বৈশাখ। 3টি বৎসর মাত্র শচীনকে পাইয়াছিলাম, সুখের মুখ দেখিয়াছিলাম, কিন্তু সে সুখে আমার বাজ পড়িল। একদিন তুমি বলিয়াছিলে, আমায় তোমার বুকের হাড় করিয়া রাখিবে, রাখিয়াছিলেও তাই। তবে আজ তোমার সেই কত সাধের, কত যত্নের বুকের হাড়কে পথের ধুলায় ফেলিয়া দিয়া কোথায় চলিলে প্রাণাধিক? আর কি লিখিব? কিছুতেই কিছু হইল না। ভোর রাত্রে আমার জগৎ আধার করিয়া আমাকে অকুল সাগরে ভাসাইয়া শচীন চক্ষু বুজিল। আমি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া মাটিতে লুটাইয়া পড়িলাম। সে চিৎকার শুনিতে পাইয়া নবীনবাবুর স্ত্রী কমলা দিদি, কেদারবাবুর স্ত্রী নিরুপমা ছুটিয়া আসিয়া আমায় তুলিয়া জড়াইয়া ধরিল। সারাটা দিন যে কি করিলাম, কি হইল, সে সকল আমি ভালো করে স্মরণ করিতে পারি না। দাহকার্য সমাধা হইবার পর নিমতলার ঘাটে আমায় স্নান করাইয়া কমলা দিদি আমার হাতের কাচের চুড়িগুলি ভাঙিয়া শিথির সিঁদুরের দাগ গঙ্গা মৃত্তিকা ঘষিয়া ধুইয়া দিয়া ভিজা কাপড় ছাড়াইয়া আমায় সাদা থান পরাইয়াছিল। তাহা বেশ স্মরণ আছে। তাহার পর গাড়ি করিয়া আমায় বাড়ি আনিয়াছিল এবং পিড়াপিড়ি করিয়া সন্ধ্যাবেলা আমায় একটু গরম দুধ খাওয়াইয়াছিল, তাহাও আমার মনে আছে। 2-3 দিন পরে কমলা দিদি বলিল, যা অদৃষ্টে ছিল
তা তো হয়ে গেল, তোমার শ্বশুরকেই না হয় একখানা চিঠি লেখো। এ বিপদ শুনলে কি এখনো তার মনে দয়া হবে না? শিয়ালদহ যাত্রীনিবাস হইতে যখন এই চোর বাগানের বাড়িতে দুইখানি ঘর ভাড়া লইয়া আমরা আসিয়া স্বামী স্ত্রীর পরিচয়ে বাস করিতে লাগিলাম, তখন সে বাড়ির অন্য ভাড়াটিয়া গৃহস্থদের নিকট এই প্রকাশ করিয়াছিলাম যে বাপ মার অমতে আমার স্বামী আমাকে বিবাহ করায়, তাহার পিতা তাহাকে ত্যায্য পুত্র করিয়াছেন। তখন তিনি চাকরি জোগাড় করিয়া এখানে কলেজে পড়িতে থাকেন। বিবাহের পর কয় বৎসর আমি আমার বিধবা মার কাছে থাকিতাম। স্বামী মাঝে মাঝে গিয়া আমায় দেখিয়া আসিতেন। সম্প্রতি মার মৃত্যুতে নিরাশ্রয় হইয়া পড়ায় তিনি আমাকে কলিকাতায় আনিয়াছেন। আমার এই কথা ভবিষ্যৎবাণীর মতো হইয়াছিল। তখন অবশ্য শচীনের পিতা কিছুই জানিতে পারেন নাই, পরে জানিয়াছিলেন, এবং জানিয়া শচীনকে সত্যই তিনি ত্যায্য পুত্র করিয়াছিলেন। কমলার প্রশ্নের উত্তরে বলিলাম, তাই না হয় লিখি তাকে চিঠি। কমলা বলিল, তোমার স্বামী টাকা করি কি কিছু রেখে গেছেন, বলো দেখি। আমি বলিলাম, কি আর রেখে যাবেন দিদি, নতুন উকিল, এই তো 1 বছর মাত্র পাশ করে ছোট আদালতে বেরুচ্ছিলেন। যা আনছিলেন তাতে ভাত কাপড় ঘর ভাড়াই কুলোতো না, তাই সন্ধেবেলা প্রাইভেট টিউশনি করতেন। আমার গায়ে 2-5 খানি যা গহনা ছিল তাও তার অসুখের সময় বিক্রি করে ডাক্তার দেখাতে হলো। সবই তো জানো দিদি। কিন্তু কাহাকেও আমি পত্র লিখিলাম না। কোন মুখে লিখিব? কি করিয়া নিজ জীবিকা অর্জন করিতে সমর্থ হইব, ইহাই আমি দিবারাত্রি বসিয়া বসিয়া চিন্তা করিতাম। অবশেষে স্থির করিলাম, কোনো ভদ্র পরিবারে ঝিগিরি করিয়া জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইয়া দিব। যে নাপিতানি আমাদের কামাইতে আসিত, তাহারই সাহায্যে আমি একটি চাকরির জোগাড় করিলাম। জিনিসপত্র যাহা ছিল সমস্ত বিক্রয় করিয়া ঘর ভাড়া মিটাইয়া দিয়া সেই নাপিতানির সহিত আমি গিয়া ঝিগিরি কর্মে প্রবৃত্ত হইলাম। অদৃষ্টে এও ছিল। গৃহস্বামী প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক, তাহার কয়লার আড়ত ছিল। বড় ছেলে মণিমোহনকে তিনি একটি স্বতন্ত্র কারবার করিয়া দিয়াছিলেন, সেও 2 পয়সা আনিত। গৃহে তাহার স্ত্রী ও 2টি শিশু সন্তান ছিল। তাহার আরও 2টি ভাই ছিল, তাহারা তখন নাবালক। সাংসারিক অবস্থা বেশ সচ্ছল। গৃহিণী আমায় বেশ যত্ন করিতেন, কিন্তু বউ ছুঁড়ি আমাকে দেখিতে পারিত না। সর্বদা আমার কাজে দোষ ধরিত এবং কড়া কড়া কথা শুনাইয়া দিত। তাহার কারণ বোধ হয় অন্য সকলে আমায় ঝি বলিয়া ডাকিলেও তাহার স্বামী মণিবাবু আমায় নাম ধরিয়া ডাকিতেন। একদিন আমি আড়ালে থাকিয়া শুনিলাম গৃহিণী তাহার ছেলেকে তিরস্কার করিতেছেন। মণিবাবু বলিলেন, আহা, ভদ্রলোকের মেয়ে, একদিন একজন উকিলের পরিবার ছিল, অবস্থা গতিকে এসে ঝিগিরি করছে, ওকে ঝি ঝি বলে ডাকাটা উচিত নয় মা। আমার প্রতি মণিবাবুর এই অনুকম্পায়, তাহার প্রতি কৃতজ্ঞতায় আমার মনটি ভরিয়া উঠিল। কিন্তু 6 মাস যাইতে না যাইতেই মণিবাবুর এই অনুকম্পা ভিন্ন আকার ধারণ করিল। একদিন অন্যের অসাক্ষাতে তিনি আমার হাতে একখানি চিঠি গুঁজিয়া দিলেন। আরও 1 বৎসর কাটিয়াছে। এই 1 বৎসর আমি কলিকাতার যে পল্লীতে বাস করিয়াছি তাহার আর নামোল্লেখ করিব না। পিতৃয়াদেশে কারবার সম্পর্কে 1 সপ্তাহের জন্য বোম্বাই যাইতেছি বলিয়া সেই যে মনি চলিয়া গেল, আর তো আসিল না। যখন দেখিলাম 2 সপ্তাহ কাটিয়া গেল, সে আর আসে না, তখন সংবাদ জানিবার জন্য গুপ্তচর লাগাইলাম। 2-3 দিন পরে চর আসিয়া জানাইল বোম্বাই যাইবার কথা ডাহা মিথ্যা, মণিবাবু কোথাও যান নাই।
বরাবর কলিকাতাতেই আছেন। তাহার একজন নূতন জুটি আছে। আমি তখন হতাশ হইয়া পড়িলাম। বুঝিলাম সে আমাকে জন্মের মতো ত্যাগ করিয়াছে। বিছানায় পড়িয়া কাঁদিতে লাগিলাম। তার বিরহে নহে, কারণ তাহার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু এবং প্রথম প্রথম তাহার প্রতি যে আকর্ষণটুকু জন্মিয়াছিল, এখানে আসিয়া এই 1 বৎসর তাহার ব্যবহারে দিনে দিনে আমার মন হইতে সেসব বিলুপ্ত হইয়া গিয়াছিল। আমি কাঁদিতেছিলাম আমি কি ছিলাম, কি হইলাম ভাবিয়া, আমার উপায় এখন কি হইবে ভাবিয়া। বাড়িওয়ালি এবং এই গৃহের অন্যান্য ভাড়াটিয়া স্ত্রীলোকগণ আমার কাছে আসিয়া সর্বদা আমায় সান্ত্বনা দিত এবং উপায় নির্দেশ করিত। ক্রমে আমার টাকা ফুরাইল, পেটের জ্বালা বড় জ্বালা। তখন বাধ্য হইয়া তাহাদের নির্দিষ্ট উপায়ে আমাকে অবলম্বন করিতে হইল। নানারূপ ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়া আমার জীবন অতিবাহিত হইতে লাগিল। কিছুকাল বা দিনের পর দিন কালিয়া পোলাও মাছের মুড়া চলে, সর্বাঙ্গে গহনা পরিয়া বারাণসীর শাড়ির পাহাড় দিই। আবার কিছুকাল বা সমস্ত বন্ধক দিয়া টাকা ধার করিয়া ব্যয় নির্বাহ করি। 2 পয়সার কুচা চিংড়ি আনাইয়া বাটি চচ্চড়ি করিয়া খাই। ভাগ্যের চাকা আবার ঘুরিয়া যায়। গহনাপত্র খালাস করিয়া আমি আবার কালিয়া পোলাও মাছের মুড়া বক্সে বসিয়ে থিয়েটার দেখা আরম্ভ করি। এই রূপে জীবনের আরো 7টি বছর কাটিয়া গেল। কিন্তু সুখে কাটিল কি? জীবনের শেষে 7টি বছর কি দুঃখেই যে আমার কাটিল, তাহা সেই সর্বলোক সাক্ষী ব্যতীত আর কে জানিবে। শেষে বই কি, কারণ ডাক্তারবাবু বলিয়াছেন আমার এই রোগ শিবের অসাধ্য। 3 মাসের মধ্যেই আমার ইহকালের সকল যন্ত্রণা দূর হইয়া যাইবে। ইহলোকের যন্ত্রণা তো শেষ হইবে, কিন্তু পরলোক আছে কিনা কে জানে। যদি থাকে তবে সেখানে আমার কি দণ্ডের ব্যবস্থা আছে ভাবিতেই বুক কাঁপিয়া ওঠে। দেহের স্বল্পা বিশিষ্ট রক্ত যেন জল হইয়া যায়। এদিকে 3 বছর আমি অন্ন বস্ত্রের ক্লেশ পাই নাই, বরং সাধারণ গৃহস্থবধূর অপেক্ষা সে বিষয়ে প্রাচুর্যই ভোগ করিয়াছি। আমি নিঃস্ব নহি, কিন্তু মনের সুখ। গহনা গায়ে দিয়া আড়ং ধোলাই জরিপার শাড়ি ব্লাউজ পরিয়া থাকিয়াও মনে সর্বদা অসহ্য যন্ত্রণা অনুভব করিয়াছি। ডাক্তারবাবু বলেন শুধু শারীরিক অত্যাচার নহে, ওই মানসিক অশান্তিও আমার এই ক্ষয় রোগের একটা প্রধান কারণ। 10 বছর পূর্বে গ্রহণে যখন গঙ্গা স্নান করিতে আসিয়াছিলাম, তখনই হারাইয়া না গিয়া গঙ্গায় যদি ডুবিয়া যাইতাম, তাহা হইলে উফ, কি সৌভাগ্যই আমার হইত। ডুবিলাম না। নারীর অধিকার অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারিবার অধিকার লাভ করিলাম। কলিকাতায় প্রথম 3 বছর শচীনের স্ত্রী সাজিয়া যে 3 বছর যাপন করিয়াছি, সেই সময়টা আমার সুখেই কাটিয়াছিল সত্য, কিন্তু সেও অনাবিল সুখ নহে। আধুনিক মতানুযায়ী আমি আমার নারীত্ব সফল করিতেছিলাম বটে, কিন্তু মনের ভিতরে ভিতরে একটা গ্লানি সর্বদা বহিয়া যাইত। তাহার হাত হইতে কিছুতেই নিষ্কৃতি লাভ করিতে পারিতাম না। আমাদেরই মতো গরিব যে কয়টি গৃহস্থ পরিবার সে বাড়িতে ঘর ভাড়া লইয়া বাস করিত, তাহাদের নিকট আমাদের যে কাল্পনিক পরিচয় দিয়াছিলাম, তাহারা সম্পূর্ণভাবে বিশ্বাস করিয়াছিলেন। অবিশ্বাসের কোনো কারণই বর্তমান ছিল না। তথাপি আমার মনে হইত, হায়, ইহারা যাহা, আমি তো তাহা নহি। যাক, সে সকল কথার অনুশোচনায় আর ফল কি।
এখন আমার এই দুঃখময় লজ্জাময় জীবন কাহিনী সমাপ্ত করিয়া ডাক্তারবাবুকে অনুরোধ করিয়াছি, আমার মৃত্যুর পর ইহা যেন তিনি জনসমাজে প্রচারিত করিবার জন্য যত্ন করেন। নবযুগের নূতন আলোক বলিয়া যাহা এখন কথিত হইতেছে, তাহা যে আলোক নহে, তাহা যে আগুন, সেই কথা বুঝাইবার জন্যই আমার সেই আগুনে পুড়িয়া মরিবার ইতিহাস আমি লিপিবদ্ধ করিয়া যাইতেছি। ইহা পাঠ করিয়া যদি বাঙালি গৃহস্থ ঘরের একটি মেয়েও ভুল পথে পা দিতে দিতে পা উঠাইয়া লইয়া ফিরিয়া আসে, তবে পরলোকে আমার আত্মা কিঞ্চিৎ হইলেও সান্ত্বনা লাভ করিবে। শেষ হলো আমার আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিনোদিনীর আত্মকথা। গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।